মুখ্যমন্ত্রী সবসময়ের জন্য চাচ্ছেন ধর্মটাকে অ্যাডভান্টেজ করব, ধর্মটাকে সবসময় হচ্ছে কি সুড়সুড়ি দেবো। তার কারণ কি, এই ধর্মটা সুড়সুড়ি দিলেই এই দুর্নীতি, অপরাধ, বিশৃঙ্খলা, অপব্যবস্থার মধ্যে যদি ধর্মটাকে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে মানুষ এই ধর্ম নিয়ে আনন্দে থাকবে বা চিন্তা করবে, এদিক থেকে দুর্নীতিটা নিরাপদ জায়গায় চলে যাবে। কলেমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরিষ্কার করে কলেমা বলে না, কলেমা না বললেই সেটা কিন্তু অপরাধ, সেটা মুসলিমদের কাছে কিন্তু খুব খারাপ পৌঁছায়। এবং সবার শেষে কোনো সময় বলছে যে ইনশাল্লাহ, ইনশাল্লাহ কোনোদিন সবার শেষে কেউ বলে না, বক্তৃতার শেষে বলে না। এবং ওনার পাশে যারা মুসলিম থাকে তারা তো ভয়ে কিছু বলবে না, তাহলে পথ চলে যাবে। নবম, দশম, একাদশ, দ্বাদশ মোট 5টা কাউন্সিলিং এর পর সবগুলো অযোগ্য। এই যে লক্ষ্মীর ভান্ডার এতদিন ধরে যে জিতে এসেছেন, আগের ভোটগুলোতে কিন্তু এই চাল চুরি, কয়লা চুরি, গরু চুরি এবং এই শিক্ষা চুরি ঘটেনি। এই যে আমলা মন্ত্রীরা কিন্তু জেল খাটেনি। সুতরাং আগের যদি ভোটের কথা জিজ্ঞেস করে, সেই ভোটের সেই যা পরিস্থিতি ছিল, এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। হাজার চেষ্টা করেও সজলের ওখানে কিন্তু কিছু করতে পারলো না। সব থেকে বেশি ভিড় আপনারা দেখেছেন সাংবাদিক হিসাবে, ওখানেই ভিড় সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত সজল দিয়ে দিল 7টা গোল। এই সরকার 7টা গোল খেয়ে কার্নিভাল করবে, আর কিছু করার উপায় নেই। আর সজল আজকে প্রতিবাদ সভা করবে। আগে তো মানুষ খেতে পাবে, চাকরি পাবে, শান্তিতে থাকবে, তারপরে তো ধর্ম। কারণ মানুষের জন্য যে ধর্ম হয়েছে সেটা হচ্ছে মানুষের কল্যাণের জন্য, মানুষ ধর্মের জন্য নয়। তাহলে আগে ধর্ম সৃষ্টি হতো। মানুষের কল্যাণের জন্য, মানুষরা সুপথে চলার জন্যই তো ধর্ম। সেখানে তারা খেতে পাচ্ছে না। রাজ্যে মুসলিমরা ভাইয়ে ভাইয়ে, এই তৃণমূলের মুসলিমরা ভাইয়ে ভাইয়ে হত্যা করে মরে যাচ্ছে, মারপিট করছে। তো এটা কেন? স্যার, একদিকে হাজারো চাকরি প্রার্থী চাকরি খুইয়ে রাস্তায় আছেন, এবং অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী পুজো কার্নিভালে মেতে উঠেছেন, কি বলবেন? দেখুন, এটা দিনের পর দিন পশ্চিমবঙ্গের সংস্কৃতি হয়ে আসছে যে মুখ্যমন্ত্রী সবসময়ের জন্য চাচ্ছেন ধর্মটাকে অ্যাডভান্টেজ করব, ধর্মটাকে সবসময় হচ্ছে কি সুড়সুড়ি দেবো। তার কারণ কি, এই ধর্মটা সুড়সুড়ি দিলেই এই দুর্নীতি, অপরাধ, বিশৃঙ্খলা, অপব্যবস্থার মধ্যে যদি ধর্মটাকে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে মানুষ এই ধর্ম নিয়ে আনন্দে থাকবে বা চিন্তা করবে, এদিক থেকে দুর্নীতিটা নিরাপদ জায়গায় চলে যাবে। আর এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটা শুরু করেছে। এখন এই পূজা অর্চন নিয়ে শুরু করেছে। এইটার পরে কিন্তু এবারে সামনে ভোট, কারণ মুসলিম ভোট খুব দরকার। তাহলে মুসলমানদের নিয়ে আবার সেখানে গিয়ে, যেটা ইসলামিক কালচার যারা জানে না তাদের ওখানে গিয়ে জনসমক্ষে যাথা বলা ঠিকই নয়। কলেমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরিষ্কার করে কলেমা বলে না, কলেমা না বললেই সেটা কিন্তু অপরাধ, সেটা মুসলিমদের কাছে কিন্তু খুব খারাপ পৌঁছায়। এবং সবার শেষে কোনো সময় বলছে যে ইনশাল্লাহ, ইনশাল্লাহ কোনোদিন সবার শেষে কেউ বলে না, বক্তৃতার শেষে বলে না। যে এই যে কালচার, এবং ওনার পাশে যারা মুসলিম থাকে তারা তো ভয়ে কিছু বলবে না, তাহলে পথ চলে যাবে। তা এই যে দুর্নীতি বা দুর্নীতি হওয়ার জন্য চাকরি চলে গেছে, এর জন্য দায়িত্ব মুখ্যমন্ত্রী। কারণ উনি কেন নেতাজি ইন্ডোরে ডেকে বলেছিলেন কারোর চাকরি যাবে না? তাহলে তার জবাবদিহিটা ঠিক। সমস্ত প্ল্যানগুলো কোথায় গেল? তাহলে সেই জবাবদিহিটা দিক। এবং উনি এই অশুদ্ধের পাশে সবসময়, এই যে যারা চাকরি হারিয়েছে, যারা অযোগ্য, তাদের টাকা ফেরত তো নেওয়া তো দূরের কথা, 12% হারে, বরঞ্চ তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করার জন্য কোর্ট না বলে দিয়েছে। এবারে 5 থেকে 6 হাজার দুর্নীতিগ্রস্ত শিক্ষক আছে, সেখানে মাত্র 1800 মতো দুর্নীতিগ্রস্ত শিক্ষকের নাম দিচ্ছে। কেন? এর পিছনে রহস্যটা কি? যেটা সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন, সেই অনুযায়ী আমি বলছি যে তিনি বলেছেন, মাননীয় সঞ্জয় কুমার বলেছেন
কোনো বড় বড় নেতা নেত্রী এমএলএ মন্ত্রীদের কি কোনো লোকজন আছে ভিতরে? তাই হচ্ছে কে আপনারা এটা পাবলিশ করছেন না? যে সুতরাং এরকম কিছু হবে, না হলে তাদের কাছে টাকা ফেরত নিচ্ছে না কেন? উল্টে তাদের টাকা দেবে, এটাই আর কি। আবার অন্যদিকে দেখা যাচ্ছে সামনে 26-এর নির্বাচন, সেখানে দাঁড়িয়ে বিভিন্ন শিক্ষাকর্মী সংগঠনেরা ডাক দিয়েছেন যে যদি ইতিমধ্যে যে দুর্নীতিগ্রস্ত শিক্ষার্থীরা রয়েছেন, চাকরি প্রার্থীরা রয়েছেন, তাদের চাকরি ফেরত বা ডিএ যদি না দেওয়া হয়, তাহলে বড় একটা যে আন্দোলন তার ডাক দিয়েছেন। এই মমতা ব্যানার্জি কি আদৌ আন্দোলন সামলে ভোট সামলাতে পারবেন? দেখুন, ডিএটা তো পুরো সুপ্রিম কোর্টের ম্যাটার। সুপ্রিম কোর্ট যেটা লাস্ট সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু আমাদের মেনে নিতে হবে, সে যাই হোক। এবারে এই যাদের চাকরি ফেরত যোগ্য চাকরি হারাদের এখন সমস্যা হচ্ছে কি, এর ভিতরে অনেক অযোগ্য তারা এর ভিতরে ঢুকে আছে, তাহলে তারাও কি চাকরি ফিরে পাবে? আর যখন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা নেওয়া হয়ে গেছে 31শে ডিসেম্বরের মধ্যে, তাদের দেখাতে হবে যে হ্যাঁ আমরা চাকরি পেয়েছি। সেখানে মমতা ব্যানার্জি কেন, ভারতবর্ষের যে কোনো ধরনের কোনো ব্যক্তিত্ব, প্রধানমন্ত্রীও তিনি কিন্তু চাকরি ফেরাতে পারবেন না। পাস করতে হবে, পাস করে কিন্তু চাকরির মধ্যে যেতে হবে, কারণ আমরা ভারতীয় নাগরিক, আমরা সবসময় সুপ্রিম কোর্টকে মান্যতা দেবই, এটা আমাদের নৈতিক দায়িত্ব, একজন নাগরিক হিসাবে আমাদের কিন্তু দায়িত্ব। সুতরাং বৃহত্তর আন্দোলনটা আরো জোর হতো যদি না এদের মধ্যে এতগুলো গ্রুপ হতো। এই গ্রুপ হওয়ার ফলেই মমতা ব্যানার্জি ভেবেছে খুব ভালোই হয়েছে, বাহ বেশ, আমি ডিভাইড অ্যান্ড রুল করে দিয়েছি, এইবারে দু-তিনজন দুরকম ভাবে করছে, সুতরাং এটাই তো আরো ভালো হয়েছে। ঐক্য নেই এদের মধ্যে, যেটা 10 মার্কের ডিফারেন্সে করে উনি বলেছেন। 10 মার্কের ডিফারেন্স নিয়ে দেখুন, আমার কাছে সেই তথ্যটা আছে যে গেজেট, কলকাতা গেজেট করেছে, সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে 2 নম্বর পাতায় KRL দাগে, ঠিক আছে, KRL এর সেখানে কে তে বলে দিয়েছে যে রিটেন যে ইন্টারভিউ কল হবে কিসের উপরে, যেটা লেখা আছে সেটাই বলি, ইন্টারভিউ কল করা হবে, কে তে বলা আছে যে রিটেন টেস্ট, দ্যাট ইজ 60 মার্কস, হ্যাঁ, প্লাস একাডেমিক 10 নাম্বার, তাহলে 60 প্লাস 10 70 নাম্বারের এরা যারা হবে তারা কিন্তু ইন্টারভিউতে কল পাবে। এটা আমার কথা নয়, এটা গেজেটে, কলকাতা গেজেটে বলে দিয়েছে। তারপরেই বলেছে মেরিট লিস্ট কি হবে, মেরিট লিস্টের সময় এইবারে কিন্তু ওই এক্সপিরিয়েন্সের 10 নাম্বার যোগ হবে, হলো, অ্যান্ড ইন্টারভিউর 20 নাম্বার, তাহলে 70, 20 আর 10। কিন্তু চেয়ারম্যান একেবারে বোকা বব্বরের মতো ভয়ে, হয়তো বা কারোর ভয়ে বা কারোর চাপে বলে দিলেন না ওই 10 নাম্বারটা রিটেনের সঙ্গে যোগ হবে, কিন্তু গেজেটে কিন্তু ওটা নেই, এবং এই অবস্থায় এটা কিন্তু কেস অলরেডি কলকাতা হাইকোর্টে উঠে গেছে, যেটা করে একটা দ্বিচারিতা দেখা গেছে এবং শিক্ষার্থীদের মধ্যে দুটো ভাগও তৈরি হয়ে গিয়েছে। তো এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অনেকটা সহজ হয়ে গেল দুজনকে ভাগ করা? একেবারেই দুজনকে ভাগ করা খুব সহজ হয়ে গেল, কারণ আমি দুজনদের প্রোগ্রামে গেছি, কিন্তু সুমনের এই যে অ্যাগ্রেসিভ যে আন্দোলনটাকে আমি খুব সাপোর্ট করি। সুমন ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ রাখে, ব্যক্তিগতভাবে আমাকে চিঠি দিয়েছিল, সেটা হচ্ছে আমি যাব করছিলাম, তখন বিধাননগর কমিশনার থেকে আমাকে ফোন যে আপনি কেন আসছেন, কি দরকার, ওরা তো আইনি পথে এরম আসছে না। আমি দেখুন, আমি শিক্ষক মশাই আমায় ইনভাইট করছে তাই আমি যাবো, তেমন গেছিলাম যে এই যে এরা যদি এক হয়, হ্যাঁ, তাহলে কিন্তু ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এক হচ্ছে না, তার একটা কারণ যে নবম দশম একাদশ দ্বাদশ মোট 5টা কাউন্সিলিং এর পর সবগুলো অযোগ্য হলো, সেখানে সুমন কিন্তু যোগ্য, তাহলে এই 3 আর 5-এর কাউন্সিলিং এর পর করলে কিন্তু এতজন মানে আরো 5000 কিন্তু বাতিল হয়ে যাবে, সেই জন্য এদের মধ্যেই গ্রুপ হয়ে গেছে। একদিকে স্যার দেখা যাচ্ছে রাজ্যের বহু সরকারি স্কুল বন্ধ হওয়ার মুখে, সেখানে ঠিকঠাক মতো চক ডাস্টার কেনার মতো টাকা নেই বলে অভিযোগ উঠে আসছে, আর অন্যদিকে মুখ্যমন্ত্রী একের পর এক পুজোর অনুদান বাড়িয়ে চলেছেন, একের পর এক ঘটা করে কার্নিভাল করে চলেছেন, কি বলবেন? দেখুন, এটা ছাড়া ওনার আর কোনো গতি নেই। 1 লক্ষীর ভান্ডার করে গ্রামে গঞ্জে রিচ করেছে, তবে
এই যে লক্ষ্মীর ভান্ডার এতদিন ধরে যে জিতে জিতে এসেছেন, আগের ভোটগুলোতে কিন্তু এই চাল চুরি, কয়লা চুরি, গরু চুরি এবং এই শিক্ষা চুরি ঘটেনি। এই যে আমলা মন্ত্রীরা কিন্তু জেল খাটেনি। সুতরাং আগের যদি ভোটের কথা জিজ্ঞেস করে, সেই ভোটের সেই যা পরিস্থিতি ছিল, এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। সংখ্যালঘুরাও বিভিন্নভাবে বিরক্ত। বেশ কিছু সংখ্যালঘু যারা তৃণমূলের তোলা তুলে খায়, তাদের কথা ছেড়ে দিই, কিন্তু মাদ্রাসা শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী মাদ্রাসায় 14 বছর গ্রুপ ডি কর্মী নিয়োগ নেই, কেস হয়ে বসে আছে। মাদ্রাসা SLST নবম দশম একাদশ দ্বাদশে 17টার রেজাল্ট বার হয়েছে, 19টা রেজাল্ট বার হয়নি। আপনার দপ্তর তো। তাহলে সংখ্যালঘুরা এখানেও খেপে আছে। বেশ কিছু সংখ্যালঘু, শিক্ষিত সংখ্যালঘুরা তো খেপেই আছে। তাহলে এই যে এই পরিস্থিতি কিন্তু আগে ছিল না। সুতরাং এইবারে ভোটটা অন্যভাবেই হবে। যদি 2 থেকে 3% বা 4% ভোট যদি সুইং করে যায়, তাহলে কিন্তু এই সরকারের কপালে দুঃখ আছে। স্যার, একদিকে যেমন এই পুজো কার্নিভাল হচ্ছে, আবার অন্যদিকে সন্তোষ মিত্র স্কোয়ার, যেটি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছিল এই পুজোতে, সেটি নানাভাবে পুলিশ প্রশাসন বন্ধ করার চেষ্টা করেছে। আপনি কিভাবে দেখছেন এটা? সে তো দেশদ্রোহী কোনো কিছু করেনি ওখানে। দেশদ্রোহী তো কিছু করেনি। সে ভারত মায়ের সন্তানদের যারা মেরেছে, সেই তাদেরকে গিয়ে মেরে এসেছিল এক সংখ্যালঘু মহিলা, সোফিয়া কুরেশি। তাহলে সোফিয়া কুরেশি যদি রাষ্ট্রের জন্য, ভালোবাসার জন্য যদি শত্রুদের নিধন করে আসে, আমি কামাল হোসেন সেখানে গেলে অসুবিধা কি? আর সেইটাই বড় করে সেখানে সে দেখিয়েছে। ভারতবর্ষের মানুষের আবেগ, ভারতবর্ষের মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, যুদ্ধের মহড়া, সেইটাই দেখিয়েছে সজলদা। সুতরাং এটা তো অন্যায় কিছু নয়। আসলে ব্যাপার ওখানে ভোটের আগে এইটা হলে বিজেপি অনেক কিছু মাইলেজ পাবে। আর সেই জন্যই হাজার চেষ্টা করেও সজলের ওখানে কিন্তু কিছু করতে পারলো না। সব থেকে বেশি ভিড় আপনারা দেখেছেন সাংবাদিক হিসাবে, ওখানেই ভিড় সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত সজল দিয়ে দিল 7টা গোল এই সরকারকে। এই সরকার 7টা গোল খেয়ে কার্নিভাল করবে, আর কিছু করার উপায় নেই। আর সজল আজকের প্রতিবাদ সভা করবে। কোনোভাবে কি মুখ্যমন্ত্রী যে অনুদান, সেই অনুদান না নেওয়ার কারণে, বা মুখ্যমন্ত্রী সেখানে যাননি, অমিত শাহ এসে সেটি উদ্বোধন করেছেন, সেই কারণে কি ক্ষোভ বলে মনে হচ্ছে? দেখুন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে যে কেউ ডাকতে পারে, এবং সেই স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মমতা ব্যানার্জি আদৌ যাবেন কি, সেটাই কোটি টাকার প্রশ্ন। কারণ রাজ্য রাজনীতিতে সবসময় তৃণমূল, বিজেপি, CPM, কংগ্রেস সবসময় গোল। যে কোনো একটা সামাজিক অনুষ্ঠানেও দেখা যাচ্ছে এ থাকলে ও যাবে না, ও থাকলে এ থাকবে না। তাহলে অমিত শাহ মানে স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এসেছেন, অসুবিধা কি? তো অসুবিধা তো কিছু নেই। মেন জিনিস হচ্ছে ওই থিমটা, এবং ওই থিমটার জন্য অনেক আগে থেকে চিঠি চাপাটি করেছে, কিন্তু তাতে কিছু করতে পারেনি। সজল একদম দারুণ মেরুদণ্ডের ছেলে, সে আবার প্রমাণ করে দেখিয়ে দিল যে সুতরাং এখানে রাজ্য সরকারের সমস্ত প্ল্যান কিন্তু পুরো ফেলিওর। স্যার, আপনার কাছে একটা শেষ জিনিস জানতে চাইবো যে দুর্গাপুজো শুরু হওয়ার আগে আমডাঙ্গার একজন বিধায়ক বলেছিলেন যে আজানের সময় দুর্গাপুজোর যে মাইক সেটা বন্ধ রাখতে। তার পরবর্তীতে দেখা গেল মুর্শিদাবাদের একটি জায়গায় দুর্গাপুজোর যে প্যান্ডেল, সেই প্যান্ডেলে আজানের সময়সূচি লাগানো ছিল, সেই টাইমগুলোতে মাইক বন্ধ করে রাখার নিদান দেওয়া ছিল। তো আপনি কিভাবে দেখছেন? দেখুন, পশ্চিমবঙ্গে আমরা বাস করছি তো হিন্দু মুসলিম পাশাপাশি, এবং মন্দির মসজিদ পাশাপাশি সহাবস্থান, এটাই আমাদের সংস্কৃতি। কিন্তু মানে এতদিন মসজিদের পবিত্র আজান ডাক আমরা শুনেছি, আবার এদিকে শঙ্খধ্বনি শুনেছি, এতদিন তো হয়ে এসেছে। আমি তো দেখেছি আমার গ্রাম্য এলাকায় ছোটবেলায় কীর্তন হচ্ছে, সেখানে মসজিদের আজান হলো, কীর্তন বন্ধ হয়ে গেল। এই পাক সার্কাসে আপনি দেখেছেন, সম্প্রীতির একটা দারুণ জিনিস এখানে দিয়েছে যে আজান হচ্ছে তখন কিন্তু মাইক বন্ধ। এটার জন্য না বলতে হয় না, এটার জন্য পোস্টার সেটা দিতে হয় না, এটার জন্য কাউকে মাইকে অ্যানাউন্স করতে হয় না।
এটা ধর্ম মন থেকে আসে। যে যে ধর্মকে ভালোবাসে, যে যে ধার্মিক প্রকৃতপক্ষে, সে সব ধর্মকে শ্রদ্ধা করবে, এটাই নিয়ম। তো এটার জন্য বলতে হয় না, এটা একটা মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, হিন্দুর প্রতি মুসলমানের শ্রদ্ধা, মুসলমানের প্রতি হিন্দুর শ্রদ্ধা, এবং অন্য ধর্মের প্রতি আরেক ধর্মের শ্রদ্ধা। এবং পিছু হটলো সেই ফারাক্কার প্যান্ডেল থেকে, সেটাকে সরিয়ে নিতে পিছু হটলো। আমি সংখ্যালঘুদের বলবো, ওই যে ওখানে আজানের ওটা না মেরে যে নামাজ পড়বে না আর যে পুজো করবে, সে জানে কোনটা সময়, এজন্য ওরকম ভাবে মারতে হয় না। তো আমি সংখ্যালঘুদের বলবো, আপনারা ওইগুলো না মেরে মারুন না। সংখ্যালঘুদের উন্নয়ন কোথায়? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার এই হালচাল কেন? মাদ্রাসা উঠেই যাচ্ছে। এই যে মাদ্রাসা সার্ভিস কমিশন, SLST নিয়োগ নিয়ে নানা রকম ঝামেলা, গ্রুপ ডি নিয়োগ হয়নি, বহু মুসলমান একে অপরে মারপিট করে প্রাণহানি হচ্ছে, এর জবাব দাও। সেইটা যদি পুজো মণ্ডপের আশেপাশ থেকে চারিদিকে সমস্ত জায়গায় মেরে দিত, হিন্দু মুসলিম সবাই সেটাকে বাহবা দিত যে সত্যি এটা দরকার। না হোক এইটা না করে ধর্মটাকে আগে ওখানে নিয়ে গেছে। আগে তো মানুষ খেতে পাবে, চাকরি পাবে, শান্তিতে থাকবে, তারপরে তো ধর্ম। কারণ মানুষের জন্য যে ধর্ম হয়েছে সেটা হচ্ছে মানুষের কল্যাণের জন্য, মানুষ ধর্মের জন্য নয়। তাহলে আগে ধর্ম সৃষ্টি হতো। মানুষের কল্যাণের জন্য, মানুষরা সুপথে চলার জন্যই তো ধর্ম। সেখানে তারা খেতে পাচ্ছে না রাজ্যে, মুসলিমরা ভাইয়ে ভাইয়ে, এই তৃণমূলের মুসলিমরা ভাইয়ে ভাইয়ে হত্যা করে মরে যাচ্ছে, মারপিট করছে। তো এটা কেন? তা এইটা যদি ওখানে দেওয়া থাকতো তাহলে কিন্তু, বা সারা পশ্চিমবঙ্গে যদি মুসলিমরা এটা দেয়, হিন্দু ভাই বোনরা জাতি ধর্ম বর্ণ এবং রাজনীতির রং না মেনে তাদের পাশে থাকবে। এই হিন্দু মুসলিমের ঐক্যকে বিভাজিত করে রাজনীতির রং লাগিয়ে কি কোনোভাবে ভোট কেনার চেষ্টা চলছে? দেখুন, এটা তো চলবেই, এটা তো খুব স্বাভাবিক, অনেকদিন ধরে চলছে এরকম। পশ্চিমবঙ্গে হচ্ছে, অন্য রাজ্যেও দেখা যাচ্ছে, সেখানে বিজেপি কিছু জায়গায় এগুলো করছে, এটা ঠিক মানতেই হবে। সেখানে মুসলিম ছেলে মেয়েদের ধরে মারছে, বাঙালি খেদাচ্ছে, এটা স্বাভাবিক। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে যে, সুতরাং এটা একটা যেন সংস্কৃতি হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গে এটা আরো বেশি করে হয়ে গেছে এই সংস্কৃতিটা। এবারে যে আমার কথা অন্যান্য রাজ্যে হচ্ছে, কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রী কে বলবো যে ওরা অধম, তাই বলে আমি উত্তম হইব না কেন? তারা করছে করুক, কিন্তু আমি হিন্দু মুসলিম সবাইকে সমান চোখে দেবো, ধর্মটাকে সমানভাবে গুরুত্ব দেবো।